আমরা দেখলাম একদিকে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, আর অন্যদিকে আরো একটি খবর আপনাদেরকে দেখাবো। বিয়েতে নারাজ কাউন্সিলরকে হুমকি নেতার অভিযোগ উঠে আসছে। রাজপুর সোনারপুর পর এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য, রীতিমতো চাঞ্চল্য। তৃণমূল কাউন্সিলরকে হুমকি তৃণমূল নেতা প্রতীক দের বিরুদ্ধে পুলিশে অভিযোগ। আমাদের প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণের কাছে একটু যাব। অর্পণ, তোমার থেকে একটু জানতে চাইবো, যেমন আমরা দেখলাম শুনছি যে একদিকে অভিযোগ তৃণমূল কাউন্সিলরের, অন্যদিকে তৃণমূল নেতার অভিযোগ, অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ। সেক্ষেত্রে এখানে হ্যাঁ অর্পণ, একদমই দেখো, এখানে স্পষ্টভাবে যিনি কাউন্সিলর রয়েছেন 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি স্পষ্ট অভিযোগ করছেন তৃণমূল নেতার বিরুদ্ধে। এই তৃণমূল নেতার বিরুদ্ধে যেটা অভিযোগ করা হচ্ছে যে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এবং তিনি তা প্রত্যাখ্যান করায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তিনি এনেছেন। যেমন বাড়ির সামনে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা, মদ্যপ অবস্থায় এসে তাকে হেনস্থা করা, তার পরিবারের সদস্যদেরকে হেনস্থা করা এবং তাকে বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হচ্ছে, এমনটাই তিনি অভিযোগ করেছেন। সোশ্যাল সাইডে অর্থাৎ ফেসবুকে তিনি যেমন তার একটা ভিডিও বার্তা দিয়েছেন, পাশাপাশি সোনারপুর থানায় তিনি লিখিতভাবে এই যুব নেতার বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার অর্পণ, এই তো আমরা শুনলাম যে যিনি কাউন্সিলর ওনার অভিযোগ, কিন্তু প্রতীক দে অর্থাৎ তৃণমূল নেতা তিনি তো বলছেন যে ওনার তো বিলাসবহুল জীবনযাপন, সেই ব্যাপারে কি জানা যাচ্ছে? একদমই, যিনি অভিযুক্ত অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ এনেছেন এই কাউন্সিলর, তিনি যুব নেতা, তিনি যেটা অভিযোগ করছেন যে তিনি সাধারণভাবে জীবনযাপন করেন। তার বিরুদ্ধে এই বিলাসবহুল জীবনযাপনের পিছনেও একটি কারণ তিনি তুলে ধরেছেন। তিনি এই ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেছেন যে তিনি প্রতি মাসে 1 লক্ষ টাকা করে তোলা চেয়েছেন তৃণমূল নেতাদের কাছে। অর্থাৎ এই প্রতীকদের যখন এই অভিযোগ তিনি করেন, তখন তিনি পাল্টা অভিযোগ হিসেবে তিনি বলেন যে বিলাসবহুল জীবনযাপন করেন এই কাউন্সিলর, যার মাসিক বেতন 60,000 টাকা, সে কিভাবে এই বিলাসবহুল জীবনযাপন করেন। একাধিক প্রশ্ন একে অপরের বিরুদ্ধে যেমন অভিযোগ এনেছেন, সমস্ত বিষয়টি তৃণমূল নেতৃত্বকে জানানো হয়েছে। পুলিশের কাছে যেমন অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং দলীয়ভাবেও এই যে অভিযোগ পাল্টা অভিযোগ তারও তদন্ত শুরু হয়েছে। বেশ, এবং এই তৃণমূল নেতা প্রতীক দে এবং কাউন্সিলর পাপিয়া হালদার কি বলছেন একবার শোনাবো আপনাদের। চারিদিকে বলে বেরিয়েছিল আমি তার বউ, বিয়ে করা বউ, রেজিস্ট্রি করা বউ, সেটা বলে বেরিয়েছিল, মিথ্যে বলে বেরিয়েছিল। সেটা নিয়ে আমি প্রতিবাদ জানাই। অমূলক কথাবার্তাগুলো বলছে, সেই কথাবার্তাগুলো হয় মেনে নিতে হবে, আর নয়তো আমাকে পদত্যাগ করতে হবে। আমি যদি বেরোই আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা হবে। আমার বাড়ির সামনে এসে হল্লা করেছে, অ্যালকোহলিক অবস্থাতে বিভিন্ন রকমভাবে আমাকে সহ আমার পরিবারকে হুমকি দিয়েছে। দেখুন, অভিযোগ তো যে যার মতো করে খুশি করতে পারে। ওনার যে অভিযোগ, সেই অভিযোগের কি সত্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে। কিন্তু যারা আমার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন, তারা নিজেদের বাড়ি থেকে 4 চাকা গাড়ি ছাড়া বেরোন না, তাদের হাতে আইফোন, তারা মিনারেল ওয়াটার ছাড়া জল খান না এবং প্রত্যেক উইকেন্ডে তারা বাইরে ট্রিপ করতে যান। দল তদন্ত করুক, দল তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে। যদি আমি অপরাধী হই, আমি দোষী হই, তাহলে দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। কোনো লিখিত অভিযোগ আমাদের পৌরসভায় আসেনি। 17 জন একটা চিঠি লিখে আবার একটা অভিযোগ জানিয়েছিলেন, আর কাউন্সিলরও আমাকে টেলিফোনে জানিয়েছিলেন যে তারও কিছু বলার আছে। তারপরে তিনি অসুস্থ হয়ে পড়াতে তিনি আর আমার সঙ্গে সেদিনকে আসতে পারেননি, পরবর্তীকালে আর কোনো যোগাযোগ হয়নি। ওনার নিরাপত্তাহীনতার ব্যাপারে যদি কিছু বক্তব্য থাকে, আমি যতদূর শুনেছি উনি সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন, সোনারপুর থানা সে ব্যাপারটা দেখছে। না, এরকম কোনো গোষ্ঠীত্ব ব্যাপার নেই। তাকে উনি অবশ্যই আমাকে জানান লিখিতভাবে, আমাদের অভিযোগ দায়ের করুন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর এই কাউন্সিলরের বিরুদ্ধে এলাকায় মহিলা তৃণমূলের স্লোগান, বিক্ষোভ। প্রতীকদার হাত ধরেই ওনাকে চিনেছি, সবাই মিলে আমরা দাঁড়িয়ে তাকে আমরা জিতিয়ে তাকে জয়যুক্ত করে নিয়ে আসি। একটা তোলাবাজির ব্যাপার যেন চলতে থাকলো, টাকা পয়সা তুলে যাতে ওনাকে দেওয়া হয়, এইভাবে অরাজকতা করলে আমরা সেই কাউন্সিলরকে মেনে নেবো না। পদত্যাগ চাই আমরা ইমিডিয়েট। নজর রাখছি পরের খবরের দিকে। নিউজ 18 বাংলার খবরের জেরে তৎপর হয় প্রশাসন। আগে আপনাদের একটি ছবি দেখাবো, কোন খবরের জেরে তৎপর প্রশাসন, দেখুন সেই ছবি। বালি পুরসভার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বালি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে জঞ্জালের স্তূপ।
ভ্যাট উপচে পড়ছে রাস্তার মধ্যে। দেখুন রাস্তার মধ্যে একেবারে জঞ্জালের স্তূপ, জঞ্জাল রাস্তায়। এই খবর নিউজ 18 বাংলা ঠিক দুপুর 12টার সময় দেখায়। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। আর ঠিক 3 ঘন্টা পর দেখুন খবরের জেরে, নিউজ 18 বাংলার খবরের জেরে কাজ হয়েছে। একদিকে দুপুর 12টায় দেখুন খবর সম্প্রচার হয় নিউজ 18 বাংলায়, অন্যদিকে খবরের জেরে ঠিক দুপুর 3টের সময় কাজ শুরু হয়েছে, অর্থাৎ জঞ্জাল সাফাই প্রক্রিয়া শুরু হয়েছে। দেখুন যেখানে আমাদের এই মালগুলো স্টক হয় সেইখানে একটা কাজ চলছে, ড্রেনের কাজ, এবং তাই জন্যে এই মালগুলো 2-4-5 দিন ধরে যাচ্ছিল না, এবং মালি মিউনিসিপ্যালিটি এসআই থেকে শুরু করে সবাই মাঠে নেমেছেন। আর একদিন মধ্যে আর আপনি আমার লাগছে না কোথাও মাল দেখতে পারবেন, সমস্ত জঞ্জাল ক্লিন হবে। চোখে পড়েছিল এবং নিশ্চিতভাবে মিডিয়াও আজকে দেখে, নিউজ 18ও দেখিয়েছে। থ্যাংক ইউ, দেখানোর জন্য থ্যাংক ইউ। কিন্তু এই যে কাজ হয়, অ্যাম্বুলেন্সের অভাবে চা শ্রমিকের মৃত্যুর অভিযোগ। জোর শোরগোল আলিপুরদুয়ারের বীরপাড়ার বন্ধ হয়ে যাওয়া চা বাগানে। সময় মতন হাসপাতালে নিয়ে যেতে পারেননি পরিবার এবং তারপরেই বাড়িতেই মৃত্যু হয়। অ্যাম্বুলেন্সের অভাবে চা শ্রমিকের মৃত্যুর অভিযোগ। সরকারি অ্যাম্বুলেন্স মেলেনি বলে অভিযোগ। আমাদের প্রতিনিধি রাজকুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজকুমারের কাছে যাব একবার সরাসরি। রাজকুমার, সরকারি অ্যাম্বুলেন্স তো ফ্রিতে পাওয়া যায়, সেক্ষেত্রে কেন সেই পরিষেবা পাওয়া গেল না? একদমই প্রিয়াঙ্কা, দেখো যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এই শ্রমিক পরিবারের পক্ষ থেকে কিন্তু যে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, সেই হাসপাতালের সুপারকে ফোন করা হয়েছিল। সুপার টেলিফোনে জানিয়েছেন যে এই মুহূর্তে অ্যাম্বুলেন্স পাওয়া যাবে না, তার কারণ হচ্ছে হাসপাতালের যে সরকারি অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি বিকল হয়ে পড়ে রয়েছে। তাই তিনি ওই পরিবারকে বলেন অন্য কোনো গাড়ি জোগাড় করে হাসপাতালে নিয়ে আসতে। কিন্তু দীর্ঘ 2 মাস থেকে চা বাগানের রেশন, বেতন সব বন্ধ। শ্রমিক পরিবারগুলো একবেলা আধবেলা খেয়ে দিন কাটাচ্ছে। সেখানে এই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি জোগাড় করা ওই পরিবারের পক্ষে সম্ভব হয়নি। সেই কারণেই কিন্তু চা সুন্দরীর যে ঘর, সেই ঘরেই এই শ্রমিক মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই কিন্তু ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। প্রিয়াঙ্কা, कल मोटामोटी 2 बजे से इसका तबीयत खराब था, गाड़ी नहीं मिला। बाद में आप इधर उधर खोजा, इधर गाँव में पैसा वैसा तो नहीं, भाड़ा गाड़ी तो करने नहीं सकेगा 2 महीना से, जैसे पेमेंट वेमेंट नहीं है, खाने के लिए असुविधा घर में, तो पैसा का कारण सब देहांत हो गया। আমরা কথা বলেছিলাম হাসপাতালের সুপারের সঙ্গে, তিনি কিন্তু রোগীর পরিবারের উপরেই দায় চাপাচ্ছেন। আমাদের গাড়িটা এই মুহূর্তে আপনার থেকে খারাপ আছে, মানে হচ্ছে কি সেই জন্য ওদেরকে বলেছিলাম যে আপনার অন্য কোনো ব্যবস্থা করে নিয়ে আসো, তো আপনার যদি কোনো খরচাপাতি হয় সেটা আমরা অফিসের তরফ থেকে আমরা দিয়ে দেবো। মানে সিরিয়াসনেসটা বুঝতে পারিনি, ডিলে করেছে, সেটা একটা কারণ। ক্লোজ টি গার্ডেনের জন্য আমাদের ডেজিগনেটেড অ্যাম্বুলেন্স একটাই মাত্র আছে। ব্রেকডাউন হয়ে থাকার কারণে আপনার হচ্ছে কি ওদেরকে জানানো হয়েছে সঙ্গে সঙ্গে যে গাড়ি ব্রেকডাউন আছে, আপনারা অন্য কোনো ব্যবস্থা করে চলে আসুন, আপনাদের খরচাপাতি কিছু হবে না। এবার সেইটা যদি ওনারা যদি নিজেদের দায়িত্ব যদি একটুখানি করে দিতেন তাহলে হয়তো পেশেন্টটা রিকভার করে যেত। নকশাল বাড়িতে জমি হাঙরে দৌরাত্ম্য। অভিযোগ জাল দলিলে সরকারি জমিকে ব্যক্তিগত জমি দেখিয়ে বিক্রি করা হচ্ছে, আর এতে প্রাক্তন বিএলআরও জড়িত বলে অভিযোগ। প্রশাসনের দ্বারস্থ তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সদস্য। অভিযোগ অস্বীকার নকশাল বাড়ির প্রাক্তন বিএলআরওর। আমার কাছে খবর আছে 2-1 জন, সবাই নয়, 2-1 জন বিএলআরও কিছু কিছু দুষ্টু লোকের সাথে মিলে নানা রকম জমির সাথে কেনা বেচার সাথে জড়িয়ে পড়েছে। জমি মাফিয়ার সঙ্গে সরকারি অফিসারদের একাংশের যে আঁতাত তা প্রকাশ্যে নকশাল বাড়ির ঘটনায়। এখানে সরকারি জমি বাঁচাতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য আশরাফ আনসারি। তার দাবি, প্রথমে ব্যক্তিগত জমির দলিল জাল করা হচ্ছে, সেই জাল দলিল ব্যবহার করে সরকারি জমিকে ব্যক্তিগত জমি দেখানো হচ্ছে, তারপর সেই জমি প্লট করে বিক্রি। এভাবেই সেফদুল্লাহ মৌজায় 100 বিঘা খাস জমির অনেকটাই বিক্রি হয়ে গিয়েছে বলে অভিযোগ। জাল খতিয়ান হয়েছে 2008 সালে, এটা আমি বিএলআর অফিসে জানিয়েছি, আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি, আমি দার্জিলিং ডিএমকে অবধি চিঠি দিয়েছি, তারপরেও কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। 2016 সালে দার্জিলিংয়ের বাসিন্দা ভরত প্রধানকে বড় ঝাড়ু জোটে 3 কাঠা জমি বিক্রি করেন হাতিঘিসার বাসিন্দা মনোরঞ্জন মণ্ডল। ডিড নম্বর 3468। অভিযোগ, এই ইউনিক ডিড নম্বরও জাল করা হয়েছে, হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় 1.5 বিঘা খাস জমি। ওরা আমার ডিডকে জাল করছে, ডিড জাল তো দূরের কথা, আপনার হচ্ছে আমার সই, ফটো প্লাস আপনার মেস্টের সই পর্যন্ত তারা জাল করছে।
আশরাফ আনসারির দাবি, এই ধরনের জালিয়াতিতে মদত দেন নকশালবাড়ির প্রাক্তন বিএলআরও প্রবাল দাশগুপ্ত। তার মদতেই নাকি সরকারি জমি দখল করেছেন চম্পাশাড়ি, বাগডোগরা এবং কেষ্টপুরের জমি দালালরা। যতক্ষণ এই অফিসারগুলো থাকবে ততক্ষণ রিপোর্টটা সলিড মতন যাবে না, কারণ 2008 থেকে 2012 যিনি বিএলআরও ছিলেন তিনি হলেন এখনকার এসডিএলআরও। 2014-তে কিন্তু একটা হাই লেভেল এনকোয়ারি হয়েছিল, তখন একটা কমপ্লেন করেছিল, তখনও কিন্তু এসে যারা দেখেছেন কলকাতা থেকে, নবান্ন থেকে, তারা কিন্তু কিছু বলেননি। তদন্ত করে সমস্ত রিপোর্ট আমরা আমাদের মাননীয় জেলা শাসককে পাঠিয়েছি। ওনার ইনস্ট্রাকশনের অপেক্ষায় রয়েছি, উনি যেভাবে ইনস্ট্রাকশন দেবেন আমরা সেভাবে এগোবো। ভাঙড় 2 ব্লকের পাঁচগাছিয়া পালপাড়াতে সেচ দপ্তরের প্রায় 3 একর জমি আছে। অভিযোগ, এই জমি বেআইনিভাবে কিনেছেন এলাকার দাপুটের তৃণমূল নেতা কাইজার আহমেদ। তারপর সেই জমিতে অবৈধ নির্মাণ করছেন, এমনকি এলাকার একটি ক্লাবের জায়গাও দখল করে নির্মাণ শুরু করেছেন বলে অভিযোগ। শুক্রবার সকালে কাইজার আহমেদ এলাকায় গেলে স্থানীয়রা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। ইতিমধ্যে এ নিয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। থানায় মাঝখানে ডেকেছিল, সেখানে আমরা গিয়ে পুরো পেপারপত্র দিয়ে দেখানোর পরে ওরা ক্লিয়ারেন্স দিয়েছেন, ঠিক আছে আপনার কাজ করুন। নিউজ 18 বাংলা।